পঞ্চমত হচ্ছে যে প্রজ্ঞপ্তি নামরূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়। সেগুলো হচ্ছে যে আলম্বন ও উপনিশ্রয়। আলম্বন রূপাদি 6 প্রকার। উপনিশ্রয় কিন্তু ত্রিবিধ। তবে প্রকৃতি উপনিশ্রয় কিন্তু বহুবিধ। উপনিশ্রয় ত্রিবিধের মধ্যে আলম্বন উপনিশ্রয়, অনন্তর উপনিশ্রয়, প্রকৃতি উপনিশ্রয়। ইহাদের মধ্যে আলম্বনের গুরুত্ব বুঝিয়া যখন ইহা গৃহীত হয় তখন আলম্বন উপনিশ্রয়। নর্মালি আমরা আলম্বন উপনিশ্রয় সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। প্রকৃতি উপনিশ্রয় সম্পর্কে আমরা জানি। অনন্তর উপনিশ্রয় মনে আছে? অমিতা বড়ুয়া। অনন্তর উপনিশ্রয় হচ্ছে যে মানে উৎপন্ন হয়, মাত্র উৎপন্ন হয়ে আবার নিরুদ্ধ হয়ে যাওয়া চিত্ত চৈত সুখ হয়ে, এগুলো হচ্ছে অনন্তর উপনিশ্রয়। মানে এখানে প্রজ্ঞপ্তি নাম রূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়। তো এখানে মানে আমরা 3টা জিনিস পাইছি, প্রজ্ঞপ্তি নাম এবং রূপ। রূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়। এই যে 2টা প্রত্যয় আকারে এগুলোকে মানে সাহায্য করতে পারে। এটা দিচ্ছে নামকে আলম্বন এবং উপনিশ্রয়। এটা আপনি পুরোটা বাইর করছেন নাকি শুধু দূর পর্যন্ত? না, আমি উপরের কথাটা বলতেছি, প্রজ্ঞপ্তি নাম রূপের সহিত নামে একটা আলোচনা করে রাখার জন্য বলছিলাম। এটা তো রাখার নাই। হ্যাঁ, বলছিলেন বানতে। না, আমরা দেখি না কতটুকু পারি। ও, এমনি আলোচনা করছেন মোটামুটি? এমনি আমি নিজে নিজে একটু করছি আর কি। ঠিক আছে, তাইলে বলেন কি আলোচনা করছেন। প্রজ্ঞপ্তি নাম এবং রূপ, এগুলোর এই 3টা জিনিস, এগুলোর সহিত নামের দ্বিবিধ প্রত্যয়। দ্বিবিধ প্রত্যয় মানে আলম্বন ও উপনিশ্রয়। এই 3টা মানে বিষয়কে নামের নাম দিয়ে 2ভাবে সাহায্য করতে পারে। প্রজ্ঞপ্তি নাম এবং রূপকে আলম্বন এবং উপনিশ্রয় প্রত্যয় আকারে। না বানতে দ্বিবিধ প্রত্যয় যখন বলছে। তারপরে আলম্বন রূপাদি 6 প্রকার। আলম্বন রূপাদি তো আমরা জানি, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, তারপর ধর্ম। কিন্তু উপনিশ্রয় হচ্ছে ত্রিবিধ। একটা হচ্ছে যে আলম্বন উপনিশ্রয়, যখন আলম্বন মানে আমরা আলম্বন তো বুঝি কোনো বিষয়কে আলম্বন করে। এটা যখন মানে এখানে তো নিচে লেখা আছে আলম্বনের প্রতি গুরুত্ব বুঝিয়ে, যখন এটা মানে কোনো আলম্বন বিষয়ে যখন আমরা প্রতি গুরুত্ব সহকারে করবো তখন এটা আলম্বন উপনিশ্রয় হয়ে যাবে। তারপর একটা হচ্ছে অনন্তর উপনিশ্রয়। এটাও আমরা জানি মানে নিরুদ্ধ হওয়ার সাথে সাথে, উৎপন্ন হওয়ার সাথে সাথে নিরুদ্ধ হয়ে যাচ্ছে। আর প্রকৃতি উপনিশ্রয় হচ্ছে যে আমরা যেটা প্রকৃতি উপনিশ্রয় করছি 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, তারপর 28 প্রকার রূপ,
প্রজ্ঞপ্তি, নির্বাণ, এগুলো। হচ্ছে বলতে হ্যাঁ, ঠিক আছে। উপাসক দীপেন বাবু, আপনাকে কালকে এটা একটু ইয়ে করে রাখতে বলছিলাম, আলোচনা করে রাখতে বলছিলাম। সময় পাইছিলেন? নামটা আমার মনে ছিল না। ও, আচ্ছা ঠিক আছে, আমরা এখন চেষ্টা করি তাইলে। ইহাদের মধ্যে আলম্বনের গুরুত্ব বুঝিয়া যখন ইহা গৃহীত হয় তখন আলম্বন উপনিশ্রয়। এই মাত্র নিরুদ্ধ চিত্ত চৈতসিকই অনন্তর উপনিশ্রয়। প্রকৃতি উপনিশ্রয় বহুবিধের মধ্যে আপনি এখন সবগুলো তো বলেই ফেললেন। তারপরে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, রাগ, শ্রদ্ধা, রাগাদি, শ্রদ্ধা আদি, সুখ দুঃখ, পুদ্গল, আহার, ঋতুসজ্জা ইত্যাদি যথাযোগ্য। আধ্যাত্মিক বাহ্যিক সমস্তই কুশলাদি ধর্মের প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। কুশলাদি বলতে কুশল কুশল অব্যকৃত সব। হ্যাঁ, এটা বলতেছে আর কি, কুশলাদি বলছে, কুশল অকুশলাদি আর অব্যকৃত তিনটা। হ্যাঁ, উপনিশ্রয় প্রত্যয়, প্রকৃত উপনিশ্রয় প্রত্যয়। কর্ম ও ইহার বিপাকের প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। কর্ম ও ইহার বিপাকের প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। এই রূপে প্রকৃতি উপনিশ্রয় বহুবিধ। তাইলে মূল কথা তো বুঝলাম না। প্রজ্ঞপ্তি নাম রূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়, এই দ্বিবিধ প্রত্যয় আকারে কাজ করে। উপাসক দীপেন বাবু, আপনি এখানে যা লেখা আছে তো আমরা পড়লাম, ঠিক আছে, কিন্তু পরে তো আমরা যেহেতু এটা বুঝতে পারি নাই, আপনি প্রশ্নটাকে বানাইতে পারবেন? দেখেন এখানে প্রজ্ঞপ্তি নাম রূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়, এই বিষয়টা পুরো খুব সহজ এবং সাবলীল ভাবে বুঝাই দেওয়ার জন্য প্রশ্ন করলে পুরোটা লিখবে। হ্যাঁ, এখানে যেরকম মাঝখানে দাগগুলো দেওয়া আছে ওরকম দাগগুলো দিতে হবে, অথবা দাগের জায়গায় কমা দিলেও হবে। প্রজ্ঞপ্তি দিয়ে কমা, নাম দিয়ে কমা, রূপ দিয়ে কমা, এর সহিত নামের দ্বিবিধ প্রত্যয়, সেগুলো হলো আলম্বন ও উপনিশ্রয় প্রত্যয়। এই দুইটা আলম্বন কিভাবে এই দুই বিষয়ের সহিত কাজ করে এটা সম্পর্কে বিস্তারিত একটু বুঝাই দেওয়ার জন্য বললে দেবে। আপনি এটা বাইর করেন, আমরা এর পরেরটাতে যাই। অমিত বড়ুয়া পড়েন ষষ্ঠ। হচ্ছে নাম রূপ, নাম রূপের সহিত 9 প্রকার প্রত্যয়ে সম্পর্কিত, যথা অধিপতি, সহজাত, অনন্য, নিশ্চয়, আহার, ইন্দ্রিয়, বিপ্রযুক্ত, অস্থি, অভিগত। এগুলো পরে দেওয়া বানটা এগুলো ইয়ে করে দিছে আর কি। এখানে অধিপতি প্রত্যয় দ্বিবিধ, আলম্বনের গুরুত্ব আরোপ করিয়া যখন উহা গৃহীত হয় তখন সেই আলম্বন চিত্তের আলম্বন অধিপতি। চতুর্বিধ সহজাতাধিপতি, ছন্দ, চিত্ত, বীর্য, মীমাংসা, এগুলো হচ্ছে সহজাত নাম রূপের সহজাতা অধিপতি।
তারপর হচ্ছে যে সহজাত সহজাত প্রত্যয় আবার ত্রিবিধ, চিত্ত চৈতসিক পরস্পর সহজাত প্রত্যয় এবং সহজাত রূপেরও সহজাত প্রত্যয়। খ মহাভূত পরস্পর সহজাত প্রত্যয় এবং তদুৎপন্ন রূপেরও সহজাত প্রত্যয়। গ হৃদয় বাস্তু এবং বিপাক চিত্ত প্রতিসন্ধিকণে সহজাত প্রত্যয়। এগুলো সব পরে বলবো। হ্যাঁ, এটা একটা তো 10 নাম্বার তো পুরো। হ্যাঁ, তারপর অনন্য প্রত্যয় ত্রিবিধ, ক চিত্ত চৈতসিক পরস্পর, খ মহাভূত পরস্পর প্রতিসন্ধিকণে, গ প্রতিসন্ধিকণে হৃদয় বাস্তু ও বিপাক চিত্ত পরস্পর অনন্য প্রত্যয়। তারপর হচ্ছে নিশ্চয় প্রত্যয় ত্রিবিধ, চিত্ত চৈতসিক পরস্পর নিশ্চয় প্রত্যয় এবং সহজাত রূপেরও নিশ্চয় প্রত্যয়। খ মহাভূত পরস্পর নিশ্চয় এবং তদুৎপন্ন রূপেরও নিশ্চয়। গ ছয় বাস্তু সপ্ত বিজ্ঞান ধাতুর নিশ্চয়। আহার প্রত্যয় ত্রিবিধ, কবলীকৃত আহার এইরূপ কায়ের আহার প্রত্যয়। খ নাম আহার সহজাত নামরূপের আহার প্রত্যয়। ইন্দ্রিয় প্রত্যয় ইন্দ্রিয় প্রত্যয় ত্রিবিধ, পঞ্চপ্রসাদ রূপ পঞ্চবিজ্ঞানের ইন্দ্রিয় প্রত্যয়। খ রূপ জীবিত ইন্দ্রিয় ভূত উৎপন্ন রূপের ইন্দ্রিয় প্রত্যয়। গ অরূপ ইন্দ্রিয় সমূহ সহজাত নাম রূপের ইন্দ্রিয় প্রত্যয়। 7 বিপ্রযুক্ত প্রত্যয় ত্রিবিধ, প্রতিসন্ধি ক প্রতিসন্ধিকণে হৃদয় বাস্তু বিপাক চিত্তের সহজাত হইয়া এবং চিত্ত চৈতসিক সহজাত রূপের সহজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয়। খ নাম্বার হচ্ছে যে প্রচ্ছজাত চিত্ত চৈতসিক পূর্বজাত, এই কায়ার প্রচ্ছজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয়। গ প্রবর্তনের সময় 6 বাস্তুরূপ সপ্ত বিজ্ঞান ধাতুর পূর্বজাত হইয়া বিপ্রযুক্ত প্রত্যয়। অস্থি ও অভিগত প্রত্যয় পঞ্চবিধ। 8 থেকে 9 নাম্বার সহজাত পূর্বজাত প্রচ্ছজাত কবলীকৃত আহার ও রূপ জীবিত ইন্দ্রিয়। সহজাত পূর্বজাত প্রচ্ছজাত আর রূপ জীবেন্দ্রিয় সহ কবলী আহার। অস্থি অভিগত হয় এই পঞ্চাকার। এই 24 প্রকার প্রত্যয়কে নির্মুক্ত 4 প্রকার প্রত্যয়ে পরিণত করা যায়। আবার এই 24টাকে 4 প্রকার প্রত্যয়ে পরিণত করা যায়। এক হচ্ছে যে আলম্বন, 2 উপনিশ্রয়, 3 কর্ম আর 4 হচ্ছে অস্থি। এই প্রত্যয় বর্ণনায় সর্বত্র সহজাত রূপ বলিতে সর্বদা দ্বিবিধ সহজাত রূপ বুঝিতে হইবে। প্রথমত প্রবর্তনের সময় চিত্ত সমুত্থান রূপ এবং প্রতিসন্ধির সময় কৃতিত্ব রূপ, পূর্বজন্মকৃত কর্ম দ্বারা উৎপন্ন রূপ। বান্তা সারজ্ঞাতা পরে ফেলবো। ত্রিকাল সম্মুত ধর্ম কিংবা কাল মুক্ত, দেহস্থ বা বাহিরস্থ, কৃত বা অকৃত, আছে স্থিত যত ধর্মলোকে লোকোত্তরে, প্রজ্ঞপ্তি বা নাম রূপ এই 3 আকারে, সেই সমুদয় ধর্ম পঠান মাজারে প্রত্যয়ের অন্তর্ভুক্ত 24 প্রকারে। ঠিক আছে, দীপেন বাবু বলেন। এখানে বলতেছে যে মানে যে এরকম প্রশ্নটা ছিল আমি এরকম প্রজ্ঞপ্তির নামরূপের সহিত দ্বিবিধ প্রত্যয়, সেগুলো হলো আলম্বন ও উপনিশ্রয়, এই দুইটি কিভাবে প্রত্যয় হিসেবে কাজ করে। তো এটার উত্তর হিসেবে যে এটি পঠানের একটি বিশেষ বিশ্লেষণ। এখানে প্রজ্ঞপ্তি বলতে ধারণাগত বস্তু বোঝায় যা পরমাত্ম ধর্ম নয়, কিন্তু তবুও তা আলম্বন ও উপনিশ্রয় প্রত্যয় হিসেবে কাজ করতে পারে।
প্রজ্ঞপ্তি কি? প্রজ্ঞপ্তি হলো এমন কিছু যা বাস্তবে পরমার্থ ধর্ম নয়, কিন্তু আমরা ধারণাগতভাবে ব্যবহার করি। যেমন মানুষ, গাছ, বাড়ি, আমি, বাংলাদেশ, বুদ্ধমূর্তি। অভিধর্মের মতে এগুলো আসলে নাম রূপের সমষ্টি, কিন্তু প্রচলিতভাবে আমরা এগুলোকে একক সত্তা হিসেবে ধরি। প্রজ্ঞপ্তি কিভাবে আলম্বন করতে হয়? আলম্বন করতে মানে যে বস্তুকে অবলম্বন করে চিত্ত উৎপন্ন হয়। এখানে বস্তুটি বাস্তব পরমার্থ ধর্ম হতে হবে এমন নয়। উদাহরণ, তুমি বুদ্ধের মূর্তি দেখে ভাবছো বুদ্ধ কত মহান ছিলেন। এখানে বুদ্ধ ধারণাটি একটি প্রজ্ঞপ্তি, সে ধারণাকে অবলম্বন করে শ্রদ্ধা চিত্ত উঠছে, অতএব বুদ্ধ প্রজ্ঞপ্তি আলম্বন করতে হয়। কেউ শত্রুর কথা মনে করলো, সে আমাকে অপমান করেছিল। এখানে শত্রু একটি প্রকৃতি, সে ধারণা অবলম্বন করে দেশ উচিত উঠেছে, অতএব শত্রু প্রকৃতি আলম্বন করতে। প্রকৃতি কিভাবে উপনিশ্রয় করতে হয়? উপনিশ্রয় মানে প্রবল বা শক্তিশালী সহায়ক কারণ। এখানে প্রকৃতি শুধু বর্তমান চিত্তের অবজেক্ট নয়, বরং দীর্ঘমেয়াদে মানসিক প্রবণতা সৃষ্টি করে। বুদ্ধ প্রকৃতি একজন ব্যক্তি বারবার বুদ্ধের গুণ স্মরণ করে, ফলে শ্রদ্ধা বাড়ে, দান বাড়ে, শীল বাড়ে। এখানে বুদ্ধের প্রকৃতি কুশলচিত্তের উপনিশ্রয়। নাম ও রূপ কিভাবে আলম্বন ও উপনিশ্রয় হয়? প্রকৃতির মতোই নাম ও রূপ এই দুই প্রত্যয় হতে পারে। রূপ আলম্বন, সুন্দর ফুল দেখলে ফুলের রং চক্ষু বিজ্ঞান, এখানে রূপ আলম্বন প্রত্যয়। রূপ উপনিশ্রয়, একটি ধর্মগ্রন্থ বারবার চোখে পড়ছে, ফলে ধর্মচিন্তা বাড়ছে, এখানে সেই দৃশ্যমান রূপ উপনিশ্রয়। নাম আলম্বন, অতীতে একটি স্মৃতি মনে পড়লো, স্মৃতি নাম ধর্ম, বর্তমানে চিন্তা, এখানে স্মৃতি আলম্বন। নাম উপনিশ্রয়, অতীতের ধর্মশ্রবণের স্মৃতি আজও কুশলকে শক্তিশালী করছে, এখানে স্মৃতি উপনিশ্রয়। মূল কথা আলম্বন, প্রশ্নের উত্তর দেয়। চিত্ত কোনো বস্তুকে অবলম্বন করে উঠলো, আর উপনিশ্রয় প্রশ্নের উত্তর দেয়। কোনো বস্তু বা ধারণা সেই চিত্তকে শক্তিশালী ভাবে সহায়তা করলো। তাই প্রকৃতি, নাম ও রূপ এই তিনটি আলম্বন এবং উপনিশ্রয় হিসেবে কাজ করতে পারে, তবে তারা হেতু প্রত্যয় হতে পারে না, কারণ হেতু কেবল নির্দিষ্ট মুহূর্তৈতশিক, লোভ দেশ মহা অলোপতে সমান। এরকম বলছে। অসাধারণ লিখছে, আপনি এটা একটু গ্রুপে রাখেন। আমার মনে হচ্ছে এখানে আরো যে দুইটা অন্তর উপনিশ্রয়, প্রকৃত উপনিশ্রয়, এগুলো এমনিতে বলছে যে এগুলোর সাথে মনে হয় কানেকশন নেই। আচ্ছা, এগুলো তো কানেকশন থাকবে, এমনি থাকবে না কেন? মানে আমরা যে এখানে বলছি প্রকৃতি নাম রূপের সহিত নামের দ্বিবিধ প্রত্যয়, তাহলে হ্যাঁ, দ্বিবিধ আছে তো, প্রত্যয়ের মধ্যে আছে আলম্বন আর এখানে আছে, উপনিশ্রয়। থাকবে, আমি বুঝে দিচ্ছি। যাই হোক, লেখাটা আচ্ছা, খুব সুন্দর হয়েছে, আপনি এর মধ্যে রাখেন, এটা গ্রুপে রাখেন। একটু মাথা 19-20 হইলে এগুলো আর বোঝা যাবে না কিন্তু, হ্যাঁ, একটু মানে বুঝতে ইয়ান উল্টোপাল্টা হইলে উল্টোপাল্টা হয়ে যাবে সব কিছু। এনে এক লাইন করে খুব দেখো, সতর্কভাবে এক লাইন করে আলোচনা করো। আমি কিছু বুঝিনি। দীপেন বাবু, তেমনি পড়ার সময় তো বুঝে গেছেন না? এটাতে কিন্তু সব বোঝানো আছে খুব সুন্দর করে, খেয়াল করছেন মনে পুরোটা পড়তে সময়? মিউট করা। হ্যাঁ ভাবতে এখন মানে বোঝানোর কথা বলছিস, এটাকে বই থেকে বলতেছেন? হ্যাঁ, এখন আমাদেরকে এখন এই বইয়ের পেজ থেকে আপনি এক লাইন করে এখন কি বুঝে দিতে পারবেন? চেষ্টা করতে পারি। হ্যাঁ, চেষ্টা করেন। প্রত্যেক নাম রূপের সহিত দ্বিবিধ প্রত্যয়, যথা আলম্বন ও উপনিশ্রয়। তাহলে প্রজ্ঞপ্তি আর নাম রূপ, মানে এই আলম্বন আর উপনিশ্রয় দুই প্রত্যয়ের কারণে প্রজ্ঞপ্তি আর নাম রূপ। আবার বলেন। মানে আলম্বন আর উপনিশ্রয় এইখানে হচ্ছে কি দুইটা প্রত্যয়, আলম্বন আর উপনিশ্রয়, এই দুইটা প্রত্যয়ের কারণে প্রজ্ঞপ্তির নাম রূপ প্রত্যয় হচ্ছে। এবং এই আলম্বন ও উপনিশ্রয় এই দুইটাও কিন্তু নাম। প্রজ্ঞপ্তি হচ্ছে যে আমরা কালকে আলোচনা করেছিলাম, যেটা ধারণা করি কোন একটা যেমন নামকে কেন্দ্র করিও প্রজ্ঞপ্তি হয়, রূপকে কেন্দ্র করিও প্রজ্ঞপ্তি হয়, হ্যাঁ, তারপরে এক কথায় যেটাকে আমরা প্রজ্ঞাপিত করি ওই বিষয়টাই প্রজ্ঞপ্তি।
প্রজ্ঞপ্তি নিয়ে কিছু উদাহরণ দেওয়া হয়েছে এখানে, খেয়াল করেছেন আপনি? বুদ্ধমুক্তি এটা মূলত রূপ, কিন্তু ওটাকে আমরা বুদ্ধ হিসেবে আখ্যায়িত করি, ঠিক আছে? বুদ্ধ হিসেবে আমরা আখ্যায়িত করি। তারপরে বুদ্ধ হিসেবে আখ্যায়িত করতে গিয়ে এটা প্রজ্ঞপ্তি বিষয়, ওই প্রজ্ঞপ্তি বিষয়কে কেন্দ্র করে আমার এখানে বুদ্ধ গুণাবলী স্মরণ পড়লো, মনে পড়লো, বুদ্ধ গুণের প্রতি আমার শ্রদ্ধা জাগ্রত হলো। তাহলে শ্রদ্ধাটা কি? চৈতসিক না, নাম না? হ্যাঁ, তো সুতরাং এভাবে প্রজ্ঞপ্তি থেকে নাম, প্রজ্ঞপ্তির সহিত নামের, এটা যখন আলম্বন, এখানে আলম্বনও আছে, বুদ্ধমুক্তিটা আলম্বন। তারপরে উপনিশ্রয়, উপনিশ্রয় বলতে আমরা কি বুঝছিলাম? যাকে কেন্দ্র করে, যাকে আশ্রিত করে ওই বিষয়টা উৎপন্ন হয়, উপনিশ্রয়। নিশ্রয়, উপনিশ্রয়। উপনিশ্রয় বলতে আরো শক্তিশালী। তাহলে এই দুইয়ের কার্যক্রম আমরা দেখলাম প্রজ্ঞপ্তি সহিত নামের, নামের সহিত নামের, রূপের সহিত নামের, এই তিনটে বিষয়কে এক জায়গায় একই সঙ্গে, প্রজ্ঞপ্তি, নাম, রূপ এর সহিত নামের দ্বিবিধ প্রত্যয়, আলম্বন এবং উপনিশ্রয়। আলম্বন রূপাদি রূপগন্ধ রস ধর্ম সহ 6 প্রকার আলম্বন। আর উপনিশ্রয় কিন্তু 3 প্রকার। পান্তে হ্যাঁ, এই ক্ষেত্রে মানে আলম্বন যদি বুদ্ধের হয় তখন যে শ্রদ্ধা চিত্ত উৎপন্ন হচ্ছে সেটা আলম্বনের কারণে হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে? আবার যখন শ্রদ্ধা চিত্ত শক্তিশালী থাকবে তখন বুদ্ধের সম্পর্কে মানে উপনিশ্রয়, তখন কাজগুলো, তখন এটা উপনিশ্রয়, শক্তিশালী আলম্বন, শক্তিশালী আলম্বন, সেটা আলম্বন উপনিশ্রয়। শক্তিশালী আলম্বন যখন হয় সেটা আলম্বন উপনিশ্রয়। আর সেটা যদি এইমাত্র শেষ হওয়া অনন্তর উপনিশ্রয়, এইমাত্র শেষ হয়েছে, ওই যে আমরা ইয়েতে দেখলাম অনন্তর প্রত্যয়ের মধ্যে, তো অনন্তর উপনিশ্রয় কোনটা? ওই শক্তিশালী বিষয়টা এখনই যেটা শেষ হলো ওটা অনন্তর উপনিশ্রয়। আরো প্রকৃত উপনিশ্রয়, বুঝা গেছে? অর্থাৎ উপনিশ্রয় এই তিনটে মিলে একটাই ধরতে হবে এখানে, তার তিনটা বলতে গেলে আমরা এখানে গুলাই যাব পুরা। একটার মধ্যে তো তিনটা আছেই, আমরা আলাদা আলাদা করে তিনটাকেই আমরা কিন্তু চিনি। অনন্তর উপনিশ্রয় চিনি, প্রকৃত উপনিশ্রয় চিনি, আলম্বন উপনিশ্রয় চিনি না? তাহলে যেটাই হবে এক জায়গায় পড়লেই ওই আলম্বন উপনিশ্রয়, আলম্বন ও উপনিশ্রয়। ইহাদের মধ্যে আলম্বনের গুরুত্ব বুঝিয়া যখন ইহা গৃহীত হয় তখন আলম্বন উপনিশ্রয়, ওই কথাটা এতক্ষণ আমরা যেটা আলম্বন আলোচনা করছিলাম, বুঝছেন? আর এইমাত্র নিরুদ্ধ চিত্ত চৈতসিক এটা অনন্তর উপনিশ্রয়, ওই আমাদেরকে আবার পুনরায় এখানে পরিচয় করানো হচ্ছে। হ্যাঁ, তারপরে প্রকৃত উপনিশ্রয় বহুবিধ,
রাগ আদি, শ্রদ্ধা আদি। এখানে আমরা শ্রদ্ধার কথা আলোচনা করেছিলাম বুদ্ধমুক্তি নিয়ে। তো সেখানে কোনো একটা বিষয়ের প্রতি লোভ উৎপন্ন হতে পারে, দেশ মোহ ইত্যাদি উৎপন্ন হতে পারে, এবং ওটাকে কেন্দ্র করে সুখ দুঃখ, পুদ্গল, আহার, ঋতুসজ্জা এ জাতীয় নানা কিছুর সঙ্গেও হতে পারে। যথাযোগ্য আধ্যাত্মিক এবং বাহ্যিক সমস্ত কিছুই কুশলাদি ধর্মের প্রকৃত উপনিশ্রয়। কুশলাদি বলতে 3 প্রকার ধর্মের উপনিশ্রয় প্রত্যয়। কর্ম ও ইহার বিপাকের প্রকৃত উপনিশ্রয় প্রত্যয়। দীপেন বাবু বুঝছেন আশা করি না? হ্যাঁ বন্ধু, বুঝছি। কমপ্লিট হয়েছে? মূলত হচ্ছে যে প্রজ্ঞপ্তি নাম রূপের সহিত নামের 2 প্রকারের প্রত্যয়, আলম্বন এবং উপনিশ্রয়। এটা দেখানো হয়েছে এভাবে। তারপর এটা একটু আছে, বড় আছে। এটাতে পড়া হয়েছে, শুনছো? এক লাইন করে এটা আলোচনা করো। ষষ্ঠত। ষষ্ঠের মধ্যে 10 নাম্বার কেমনে আসলো হঠাৎ করে? 10 নাম্বার এটা কোন জায়গা থেকে আসলো যে? ষষ্ঠ তো এটা 8 নাম্বার দেখতেছি, 9 নম্বর তো দেখি নাই। না, 9 নাম্বার নেই। তো হঠাৎ করে 10 নম্বর আসলো, এটা কোত্থেকে আসলো? ঠিক আছে, ষষ্ঠত। নাম রূপের সহিত 9 প্রকার প্রত্যয়ে সম্পর্কিত। অধিপতি সহজাত, অনন্য, নিশ্চয়, আহার, ইন্দ্রিয় বিপ্রযুক্ত, অস্থি অভিগত। এই 9 প্রকার। এটা নাম রূপের সঙ্গে নাম রূপের, সরাসরি নাম রূপের সঙ্গে নাম রূপের প্রত্যয়। নাম রূপের সহিত। উপাসক দীপেন বাবু, এই জায়গাটা পুরোটা লিখতে হবে, হ্যাঁ? লিখে তারপরে এটার একটা আলোচনা বের করেন ওখান থেকে। তা আমরা আলোচনাটাও একটু শুনবো। আমরা এমনি করতে থাকি আস্তে আস্তে, আপনি এটা করেন। তাইলে নাম রূপের সহিত নাম রূপের অধিপতি সহজাত, আহার, পাইছেন দিবেন বাবু? পাইলে মাত্র জানাই। এখন এমনি আমরা কিছু বুঝতেছি না, স্বাভাবিকত। আচ্ছা, এগুলো আলোচনা করে ফেলো। অধিপতি প্রত্যয় দ্বিবিধ, এগুলো আলোচনা করলে ওটা কিছুটা আরো পরিষ্কার হতে পারে। ভান্তে এটা এই লাইনটা ভান্তে কি
মানে কোন নিয়াটা সেটা তো বুঝতে পারতেছি না। এটা আর কি, নামরূপ অর্থাৎ নামরূপের সহিত নামরূপ নামরূপের সহিত। তাহলে নামরূপ কি? পঞ্চস্কন্ধ, পঞ্চস্কন্ধ পঞ্চস্কন্ধের সহিত, পঞ্চস্কন্ধ পঞ্চস্কন্ধের সহিত এই 9 প্রকারের কার্যক্রম, 9 প্রকারের প্রত্যয়ের কার্যক্রম ঘটে। অধিপতি সহজাত, অনন্য, নিশ্রয়। এটা আচ্ছা, এই নামরূপকে কেন্দ্র করে আরেক, এই নামরূপের নিশ্রয়ে, এই নামরূপের নিশ্রয়ে আরেক নামরূপ সৃষ্টি, তারপরে আহারের এই নামরূপের সঙ্গে আহারের সংযোগের কারণে, আহার প্রত্যয়তার কারণে আবার নামরূপ সৃষ্টি, ইন্দ্রিয়, এই নামরূপের কে হেতু করে কেন্দ্র করে ইন্দ্রিয় প্রত্যয়ের মাধ্যমে আবার নামরূপ, তারপরে বিপ্রযুক্ত, এই নামরূপের বিপ্রযুক্ততা ওই নামরূপের সৃষ্টির কারণ, আস্তি, এটার অস্তিভাব, আছে ভাবকে কেন্দ্র করে পরবর্তী নামরূপের সৃষ্টি বা ওই নামরূপের অস্তিভাব পরিলক্ষিত, অভিগত, বিগত না হয়ে এই নামরূপ ওই নামরূপের সাহায্য করে। এভাবে হওয়ার কথা। তাইলে আচ্ছা, এগুলো আবার একবার পড়ো। অধিপতিটা পড়ো, দিবেন বাবু কিছু বাইর করো, ওটা আমরা আবার দেখবো। আলম্বনের গুরুত্ব আরোপ করিয়া যখন উহা গৃহীত হয়, তখন সে আলম্বন চিত্তের আলম্বনাধিপতি। এদ্যুত আমরা জানি আলম্বনাধিপতি। হ্যাঁ, তো এই আলম্বনাধিপতি নামরূপের সঙ্গে আর এক নামরূপের সংযোগ ঘটাতে এই আলম্বন অধিপতির কার্যক্রম আছে না নাই? আচ্ছা। আচ্ছা, তুমি নামরূপ কেমনে হিসাব করবে এখন? ভান্তে এখানে অর্থাৎ নামরূপ, অর্থাৎ এই যে প্রথম লাইনে যেটা আছে নামরূপ নামরূপের সহিত 9 প্রকার প্রত্যয়ের এই সম্পর্কিত, অর্থাৎ আমাদের যে নাম এবং রূপ, মানে বিশেষ করে মনকে ধরি নাম, বা ওই যে তারপর আর শরীর হচ্ছে মানে আর হচ্ছে যে রূপ হচ্ছে যে রূপকেই, যেটা জড়বস্তু। তো এটা একে অপরকে সাহায্য করে যে মানে একে অপরকে 9টি উপায়ে, 9টি উপায়ে কোনগুলা? অধিপতি সহজাত এগুলা, এগুলা কিন্তু এক মানে একটা আরেকটার সাথে এই সাহায্য করার জন্য আলম্বন অধিপতি প্রত্যয়ে সাহায্য নেয়, সাহায্য করতে পারে নামরূপের সহিত নামরূপের সংযোগ ঘটানোর জন্য। এখানে আলম্বন কেন আসবে বানতে? এখানে ওই যে আলম্বন অধিপতি প্রত্যয়, অধিপতি প্রত্যয়, অধিপতি প্রত্যয় এর মধ্যে কি কি আছে? 2 প্রকার না? আলম্বন অধিপতি, তারপরে
আচ্ছা, এটা একসাথে বানতে সব 9টা না মনে হয়। এখানে বানতে অর্থাৎ একসঙ্গে 9টা না, না একসঙ্গে 9টার ব্যাপার নাই তো। যেকোনো মানে যেকোনো নামরূপের একটা সঙ্গে নামরূপের, নামরূপের সঙ্গে হ্যাঁ নামরূপের এই কার্য সাধিত হওয়ার সময় এই 9টা বিষয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করে। বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করে। হ্যাঁ, প্রত্যয় হিসেবে এগুলা করতে সাহায্য পারে করে মানে নামরূপে। করতে পারে, এরা হুম। করতে পারে নামরূপের সহিত নামরূপের ইয়ে ঘটাইতে। হ্যাঁ, যখন সেটা অধিপতি করে তখন সেটা আলম্বন আধিপতি হয়ে যায়। যখন সেটা সহজাত করে মানে সহজাত যখন সাহায্য করে তখন সেটা সহজাত তখন ইয়া হয়ে যায়। হুম, ওভাবে সহজাত প্রত্যয় আকারেও ওটা সাহায্য আকারেও করে। হয়। তারপর অনন্য প্রত্যয় আকারেও সাহায্য করে, নিশ্চয় প্রত্যয় আকারেও সাহায্য করে, আহার প্রত্যয় আকারেও সাহায্য করে, ইন্দ্রিয় প্রত্যয় আকারেও সাহায্য করে, বিপ্রযুক্ত আস্তি অবিগত প্রত্যয় আকারেও সাহায্য করে। সাহায্য করে। নামরূপের সহিত নামরূপের। দীপেন বাবু বাইর করছেন? বন্ধে বলতে পুতুল বাবু বলে মাত্র বিপরীত বুঝি নাই, বিপরীতরে কি হবে? সম্পযুক্ত মানে সংযুক্ত বা বিপরীত মানে কি বিযুক্ত নাকি বলতে? হ্যাঁ, বিপ্রযুক্ত মানে বিযুক্ত, যুক্ত হয় নাই। যুক্ত হয় নাই। আচ্ছা, যুক্ত হয় না, যুক্ত হয় নাই বা বিযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, দীপেন বাবু বলে এখানে প্রশ্নটার উত্তরে বলছে যে প্রথমে একটা ভুল ধারণা দূর করি, সব প্রত্যয় সরাসরি উৎপন্ন করে না। পট্টানে প্রত্যয় মানে শুধু জন্ম দেওয়া নয়, বরং সমর্থন করা, পুষ্টি দেওয়া, আশ্রয় দেওয়া, নিয়ন্ত্রণ করা, সহাবস্থান করা সবই। নামরূপ, এখানে নামরূপ বলতে এই বোঝায় কথাটা খুবই চিত্ত। গুরুত্বপূর্ণ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রত্যয়ের গুণাবলী। এটা আবার পড়েন। প্রত্যয়ের গুণাবলী মানে প্রত্যয় মানে কি? প্রত্যয় কি কি করে? প্রত্যয় মানে শুধু যে জন্ম দেওয়া এমন নয়। না। শুধু জন্ম দিতে পারলেই প্রত্যয় হবে, সৃষ্টি করতে পারলেই প্রত্যয় হবে এমন না। এটা এখানে পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আবার ওই লাইনটা আবার পড়েন। পট্টানে প্রত্যয় মানে শুধু জন্ম দেওয়া নয়, বরং সমর্থন করা, পুষ্টি দেওয়া, আশ্রয় দেওয়া, নিয়ন্ত্রণ করা, সহাবস্থান করা সবই। তাইলে সমর্থন করা এটাও কিন্তু প্রত্যয়ের কাজ, সহাবস্থান করা এটাও প্রত্যয়ের কাজ, সহাবস্থান করানো এটাও প্রত্যয়ের কাজ। এইসব বিষয়গুলো। হ্যাঁ, তারপরে সহজাত প্রত্যয় উদাহরণ দিয়ে বুঝেছে এখানে হচ্ছে রাগ উঠলো, সেই ক্ষণে একসঙ্গে উৎপন্ন হলো দেশ, মোহ, স্পর্শ, বেদনা, একাগ্রতা। এগুলো সব নাম ধর্ম, যা পরস্পরকে সহায়তা করছে। অর্থাৎ নামের কারণে নাম হচ্ছে প্রতিসন্ধিক্ষণে প্রতিসন্ধি চিত্ত কর্মচরূপ একসঙ্গে জন্মায়। অর্থাৎ নামরূপকে সৃষ্টি মানে যেটা হয় কি প্রত্যয়ের কারণে নামরূপ বলা হচ্ছে। অনন্য প্রত্যয় প্রতিসন্ধিক্ষণে প্রতিসন্ধি চিত্ত সহজাত চৈতসিক, এরা পরস্পরকে ধারণ করে। যেমন চিত্ত ছাড়া বেদনা নেই, বেদনা ছাড়া চিত্ত অসম্পূর্ণ। এখানে নাম নামকে উৎপন্ন করছে। প্রতিসন্ধিক্ষণের নাম ও কর্মজোর রূপ পারস্পরিক নির্ভরশীল। মিশ্র প্রত্যয় চক্ষু প্রসাদ থেকে চক্ষু বিজ্ঞান, এখানে রূপ থেকে নাম উৎপন্ন হচ্ছে। আবার চিত্তজ রূপ, এখানে নাম থেকে রূপ উৎপন্ন হচ্ছে। তাই নিশ্চয় প্রত্যয়ের নাম রূপ পরস্পরের ভিত্তি হয়। আহার প্রত্যয় রূপের ক্ষেত্রে খাদ্য থেকে ওজ থেকে শরীরের রূপ। নামের ক্ষেত্রে স্পর্শ থেকে বেদনা থেকে তৃষ্ণা থেকে পরবর্তী চিত্ত। এখানে বর্তমান নাম পরবর্তী নাম উৎপন্ন করছে। ইন্দ্রিয় প্রত্যয় রূপ ইন্দ্রিয় চক্ষু প্রসাদ চক্ষু বিজ্ঞান,
নাম ইন্দ্রিয়, শ্রদ্ধা ইন্দ্রিয় কুশলচিত্তকে শক্তিশালী করে। এখানে নাম থেকে নাম মানে নাম আর নাম পরস্পর মানে উৎপন্ন করছে, রূপ থেকেও নাম উৎপন্ন হচ্ছে। যেভাবে মানে এরা মানে নাম থেকে নাম হচ্ছে, আবার সে ওই নামের থেকে আবার নাম, আবার রূপ থেকে নাম, নাম থেকে রূপ, মানে দুই ভাবে কাজ করছে। অধিপতি প্রত্যয়, প্রবল ছন্দ আমি ধ্যান করব। কুশল চিত্ত, কুশল চিত্ত থেকে চিত্তজরূপ, চিত্তজরূপ থেকে শারীরিক আচরণ, অর্থাৎ নাম, নাম থেকে নাম উৎপন্ন হচ্ছে, সেই নাম থেকে রূপ উৎপন্ন হচ্ছে। প্রযুক্ত প্রত্যয়, এটা সবচেয়ে সূক্ষ্ম। উদাহরণ হৃদয় বাস্তু, রূপ, চিত্ত নাম। দুজন এক জিনিস নয়, কিন্তু সম্পর্ক আছে, অর্থাৎ রূপ থেকে নাম, আবার চিত্ত থেকে চিত্তজরূপ, চিত্ত থেকে চিত্তজরূপ, বিপ্রযুক্ত নাম বোঝানো হয়েছে, থেকে দেখছেন? চিত্ত এবং হৃদয় হৃদয় বাস্তু, বাস্তু, এটা কিন্তু বিপ্রযুক্ত। বিপ্রযুক্ত থেকেও একে অপরের সাহায্যকারী পরিপূরক, এই জন্য বিপ্রযুক্ত প্রত্যয়। এরকম আমরা আগে পড়ছিলাম, মনে আছে? হৃদয় বাস্তু আর চিত্ত মানে হ্যাঁ আলাদা আলাদা, দুইটা আলাদা, কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড তো আছে। হ্যাঁ, এটাই কানেক্ট, মানে আলাদা থেকেও, আলাদা যে এই জন্য বলা হচ্ছে বিপ্রযুক্ত, আবার আলাদা থেকেও এই সম্পর্ক আছে, নাম রূপ, আবার নাম রূপ হতে সহযোগিতা করে। সেখানে নাম রূপ দুইটা, হৃদয় বাস্তু এটা রূপ, আর চিত্ত নাম। আবার পরবর্তীতে আবার নাম রূপ হতে সাহায্য করতেছে না? কিভাবে? এখানে আমার চিত্তজ রূপ, আবার ওই চিত্তজ রূপকে আবার কেন্দ্র করে আবার চিত্ত উৎপন্ন হয়, তাহলে আবার ওখানে নামও আছে, রূপও আছে। অস্থি, অস্থি প্রত্যয়, চক্ষু প্রসাদ এখনো আছে, চক্ষু বিজ্ঞান উৎপন্ন হচ্ছে। এখানে বিদ্যমান রূপ, চক্ষু প্রসাদ হচ্ছে বিদ্যমান রূপ, আর চক্ষু বিজ্ঞান হচ্ছে কি নাম, অর্থাৎ বিদ্যমান রূপ থেকে নাম উৎপন্ন হচ্ছে। অভিগত প্রত্যয়, চক্ষু প্রসাদ এখনো বিলুপ্ত হয়নি, চক্ষু বিজ্ঞান সম্ভব হচ্ছে, মানে চক্ষু প্রসাদ এখনো বিলুপ্ত হয় নাই, কিন্তু চক্ষু বিজ্ঞান বিলুপ্ত হয়, চক্ষু বিজ্ঞান, সেজন্য চক্ষু বিজ্ঞান হচ্ছে। এখানেও রূপ থেকে নাম উৎপন্ন হচ্ছে। উদাহরণ, তুমি একটা ফুল দেখলে, রূপ, ফুলের রং হচ্ছে কি রূপ, চক্ষু প্রসাদ রূপ, চক্ষু প্রসাদ থেকে চক্ষু বিজ্ঞান, এটা হচ্ছে কি নাম। এখানে নিশ্চয় অস্থি অভিগত ইন্দ্রিয় প্রত্যয় কাজ করছে। এরপর চক্ষু বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান থেকে সংজ্ঞা, সংজ্ঞা থেকে সমনস, সমনস থেকে লোভ, লোভ থেকে চিত্তজরূপ। এখানে সহজাত, অনন্য, অধিপতি, আহার প্রত্যয় কাজ করছে। মূল কথা, এই 9টি প্রত্যয়ে নাম রূপ, নাম রূপের সহিত বলতে বোঝায় নাম ও রূপ একে অপরকে কখনো বৃদ্ধি দেয়, কখনো পুষ্টি দেয়, কখনো নিয়ন্ত্রণ করে, কখনো সহস্থান করে, কখনো পারস্পরিক সমর্থন দেয়। এগুলো সবসময় এর থেকে বি জন্মালো অর্থে নয়, বরং এ বি কে টিকিয়ে রাখছে, শক্তিশালী করছে, কার্যকর করছে বা উৎপন্ন হওয়ার পরিবেশ তৈরি করছে। এটাই পঠ্যানের প্রত্যয় ধারণার গভীরতা। তাই অভিধর্মে বলা হয় নাম রূপ, নাম রূপস্য প্রত্যয়, অর্থাৎ নাম রূপই নাম রূপের কারণ, সহায়ক ও নির্ভরতা। আশা করি এখানে তো বোঝা হয়ে গেছে। এগুলো আর না পড়লেও চলতেছে, এনে কি বলো, নাকি পরে দেখবো বইগুলো আরেকবার? পরে দেখা দরকার। এনে বুঝে গেছো না সবগুলো? না বলতে আমার কি বলে দীপেন বাবু, একটা উদাহরণ দেন আগে আপনি। যেমন এখানে শুধু অধিপতি প্রত্যয়ের বেলায় কিভাবে নাম রূপ আবার নাম রূপ উৎপত্তি হতে সাহায্য করে,
অধিপতিরটা দিয়ে উদাহরণ দেন। বইটা না দিলেও চলবে, এমনি আপনার মনের থেকে দেন। গানটা আমি তো পসিটিভ, কিন্তু আমি পড়ার সময় ইয়াতে মাথায় সাজাইনি নে, এই আচ্ছা জন্য আচ্ছা ঠিক আছে, বলতে পারবো না। যেভাবে লেখা আছে ওভাবেই বলেন এটা। অমিতা বড়ুয়া বুঝছেন আশা করি? তা বানতে ভালো করে বুঝতে পারিনি। অনেকে আছে তো কঠিন আছে, একটু মানে আলোচনা করলে ভালো হবে, সবগুলো আচ্ছা মাথায় আসতেছে না। ঠিক আছে, দীপেন বাবু ইয়ে করেন, প্রথম লাইন ইয়ে করেন আবার। মানে বই থেকে নাকি না ওই না না, যেটা এটা থেকে ChatGPT এটা, হ্যাঁ। আর এটা গ্রুপেও রাখতে লাগবে বারবার, আবার কেউ যদি ইয়ে হ্যাঁ করতে চায় গ্রুপেও রাখতে লাগবে। হ্যাঁ, ডিপেন্ড এটা একটু দিও, গ্রুপ হইলো দিও। অধিপতি প্রত্যয় এর উদাহরণ দিয়েছে, প্রবল ছন্দ উঠলো, আমি ধ্যান করব। হুম এটা হচ্ছে কুশল চিত্ত। আচ্ছা, কুশল এখানে চিত্ত থেকে এখানে আপনাকে দুইটা জিনিস বাইর করে ফেলতে হবে। আলম্বন বাইর করতে হবে, সেখানে আলম্বন, আবার আলম্বন, অধিপতি। হ্যাঁ, অধিপতিকে আমরা কি জানি? চারি অধিপতি চারটা, কি কি? ছন্দ, চিত্ত, মীমাংসা। তিনটা দুই দিকেই কাজ করে, আর একটা শুধু একদিকের, মীমাংসাটা একদিকের। এভাবে আমরা আগে থেকে জানি না? তাহলে অধিপতি এখানে কি বলা হচ্ছে? ছন্দ, ছন্দকে টানা হয়েছে। খেয়াল করেছেন? আবার বলেন, লাইনটা এবার বলেন। প্রবল ছন্দ উঠলো, হ্যাঁ, আমার প্রবল ছন্দ উঠলো। তারপরে আমি ধ্যান করব। এরপর কুশল চিত্ত, কুশল চিত্ত থেকে চিত্তজনক, চিত্তজনক থেকে শারীরিক আচরণ। একটা করে যান। আমার প্রবল চিত্ত, ছন্দ উৎপন্ন হলো, এটা কি চিত্ত? এটা কুশল চিত্ত। ওই লাইনে আছে তো, কথাগুলো ওখানেই আছে। আবার লাইনটা পড়েন, ওখানেই আছে। একটু মানে স্লোলি পড়ে যান। হ্যাঁ, আমি ধ্যান করব। প্রথম ছন্দ উৎপন্ন হলো যে, এটা কি চিত্ত? চিত্তটা কি? নাম। বুঝা গেছে? নাম। এবার আবার পড়েন, আরেকটু ক্লিয়ার হবে। কুশল চিত্ত থেকে চিত্তজরূপ। হ্যাঁ, কুশল চিত্ত থেকে যে কোনো চিত্ত থেকে চিত্তজরূপ উৎপন্ন হয় কিনা? চিত্ত থেকে চিত্তজরূপ উৎপন্ন হয়। আমরা চিত্তজরূপ কত প্রকার জেনেছিলাম? 15 প্রকার না? মনে আছে? চিত্তজরূপ 15 প্রকার পড়ছি না? হ্যাঁ, বানতে পড়ছি মনে। শিল্পী বড়ুয়া আবৃত্তি করেন আবার 15 প্রকার চিত্তজরূপ গুলো। নাই, শিল্পী বড়ুয়া নাই। আচ্ছা, না আশা রাখতে পারছি, বানতে বাইরে যাচ্ছি তো। পাইছেন? এই যে ঠিক আছে, না না এগুলো না, এগুলো না, এগুলো না। শিল্পী বড়ুয়া বলেন তো। এই শিল্পী বড়ুয়া বলতেছি, অমিতা বড়ুয়া। অভিনয়ের রূপ হচ্ছে 8টি, তারপর বিজ্ঞপ্তি রূপ 2টি, বিকার রূপ 3টি, আর পরিচ্ছেদ রূপ 1টি, আর শব্দ রূপ 1টি। এগুলো সবগুলো চিত্ত দ্বারা তৈরি হয়েছে কিনা?
কিন্তু এগুলো রূপ কি না? 28 প্রকার রূপের মধ্যে এগুলো রূপ। আমরা এই রূপ, রূপ। 15টাকে চিত্তজ রূপ হিসেবে আমরা চিনি। এগুলো চিত্ত দ্বারা তৈরি হয়। এখন বুঝছেন দীপেন বাবু? এদ্দুর কি ক্লিয়ার হয়েছে আপনার? কথাগুলো আসে না কেন? মিউট তো এখন শোনাচ্ছে? হ্যাঁ। আপনার কথা বলার সময় স্পিকারে চিপ পড়তেছে বোধহয় এই জন্য। হ্যাঁ, এখন শোনাচ্ছে কথা? হ্যাঁ যাচ্ছে, বলেন। হ্যাঁ ভান্তে বুঝছি। বুঝলে এবার সবার জন্য বলতে হবে তো, আপনি একলা বুঝলে হবে না। এনে বুঝলে বলবা। এক লাইন করে এমনি সোজা, তবে না বুঝলে ওই একটু এক লাইন আস্তে আস্তে কাপ্পে কুপ্পে দেখতে হবে আর কি, বুঝছেন? এমনি কোনো কঠিন জটিল কিছু না, এমনি সহজ আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে কুশলচিত্ত যেটা উৎপন্ন হলো, তো তাহলে আমাদের এই একটা লাইন কি বোঝা হয়েছে? এই সাইডের নাম রূপ দুটোটা চিনতে হবে এবং এর উৎপন্ন হচ্ছে যে কিভাবে উৎপন্ন হচ্ছে ওইটা চিনতে হবে। এই দুইটা কাজ। হ্যাঁ, তাহলে উদাহরণ আছে যে কি সেখানে প্রথমে আলম্বন, সেখানে আমার না আলম্বন না, অধিপতি নিয়ে কথা বলছিলাম আমরা। অধিপতি আমার প্রবল ইচ্ছে উৎপন্ন হলো, তাহলে এটা অধিপতি। তারপরে এবং এটা থেকে কি জন্ম হলো? কুশল চিত্ত। এবং এই কুশল চিত্ত থেকে আমার চিত্তজ রূপ উৎপন্ন হয়েছে কিনা? আমরা এই 15 প্রকারের মধ্যে এই রূপের পরিবর্তন বা রূপের উৎপত্তি দেখেছি কিনা? এটা হওয়া মাত্র আমার দৈহিক পরিবর্তন হয় নাই। হয়েছে? আমি ধ্যানে বসবো বললে মাত্র আমার দৈহিক পরিবর্তন হয় কিনা? রূপের পরিবর্তন হয় কিনা? এবং ওই যে পরিবর্তন হয়েছে ওটাকে চিত্তজ রূপ বলি কিনা আমরা? আমাদের যখন রাগ ক্রোধ উৎপন্ন হয়, লোভ বা ক্রোধ উৎপন্ন হয়, তখন আমাদের চেহারার মধ্যে পরিবর্তন আসে কিনা? আবার যখন এই ধ্যানচিত্ত কুশল চিত্ত উৎপন্ন হয়, ভালো লাগা চিত্ত উৎপন্ন হয়, তখন আমাদের এই মুখ অবয়ব তথা শারীরিক গঠনাদের নানা পরিবর্তন হয় কিনা? আর যদি পরিবর্তিত হয় সেগুলোকে আমরা চিত্তজ রূপ বলি কিনা? বুঝা গেছে এখন পুরা? তাহলে নাম উৎপন্ন হচ্ছে, রূপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? তাইলে নাম রূপের কারণে আবার নাম রূপ। এর পরের লাইনগুলো পড়লে দেখেন এখানে আছে। এর পরের লাইন, চিত্তজ রূপ থেকে শারীরিক আচরণ। চিত্তজ রূপ থেকে শারীরিক আচরণ। চিত্তজ রূপ থেকে শারীরিক আচরণ। তারপরে এখানে মানে এটার পরে দিচ্ছে অর্থাৎ উপরে যেগুলো বসে সেগুলোকে বুঝাইছে হ্যাঁ। কি, যে নাম থেকে নাম, আবার তারপর নাম থেকে রূপ। আবার ওই শারীরিক যে আচরণ, শারীরিক বলতে সেখানে রূপও আছে, আচরণ বলতে নামও আছে। বুঝা গেছে এখন? শারীরিক আচরণ বলতে নাম রূপ দুটোটা চলে আসছে না জিনিস? শারীরিক আচরণ, আচরণ মানে অভ্যাস, সংস্কার, চৈতসিক। বুঝা গেছে এখন?
তাই শারীরিক বললে রূপ, তাইলে আবার নাম রূপ, তাইলে এই নাম রূপের কারণে ওই নাম রূপ। তাহলে এখানে কি কাজ করেছে মিডিয়া? অধিপতি। মাঝখানে মিডিয়া কি ছিল? অধিপতি, ছন্দ, ইচ্ছা। এ নিয়ে এখন কি ক্লিয়ার হয়েছে একটা? বানতে হ্যাঁ। আর কোনো সমস্যা নাই? অমিতা বড়ুয়া? বান্ধব মোটামুটি বুঝতেছি। মোটামুটি বললে তো একটা আমরা ইয়া করছি, কালকে আবার পুরোটা ইয়া করবো, অসুবিধা নেই। একটা বুঝছেন কিনা হ্যাঁ বলেন? বান্ধব। মানে নামরূপের আবার নামরূপ উৎপত্তিতে, এই নামরূপ ওই নামরূপের উৎপত্তিতে এখানে মাঝখানে ভায়া বা মিডিয়া হয়ে কাজ করে কে? এই অধিপতি। একটা উদাহরণ দেওয়া হয়েছে, অধিপতি। যেমন আমার ছন্দ উৎপন্ন হয়েছে, ইচ্ছা উৎপন্ন হয়েছে। এই ইচ্ছাকে যখন কুশলীয় কোনো বিষয়ের সঙ্গে, হ্যাঁ, এই ছন্দের আবার বহুবিধ ব্যাখ্যা আছে, এগুলো আমরা পরে জানবো। যাই হোক, এই ছন্দকে আমরা কি বলি? অধিপতি বলি। তাহলে এই অধিপতির মাধ্যমে আমার সেখানে রূপ কি ছিল? শারীরিক আচরণ, এটা লাস্টেরটা, আবার নামরূপ। শারীরিক আচরণ হচ্ছে যে আবার লাস্ট পর্যায়ের নামরূপ। হ্যাঁ, প্রথমেরটা কি ছিল? চিত্ত, মানে ওই যে ওই বিষয়ের কারণে আমার কি চিত্ত উৎপন্ন হলো? কুশল চিত্ত। কুশল চিত্তের ফলে আমার চিত্তজরূপ উৎপন্ন হলো। আবার ওই চিত্তজরূপ পরবর্তীতে কি হলো? আমার শারীরিক আচার আচরণ পরিবর্তন। হ্যাঁ, তাহলে ওই বিষয়কে কেন্দ্র করে মাধ্যম করে এটা, এবং এটার পরবর্তীতে এটা। অধিপতি প্রত্যয় এখানে কাজ করেছে এভাবে। একটা আমরা তাহলে আজকে থাকি দূরতে, হ্যাঁ, আর বাকি একটু সময় নিয়ে করলে প্রত্যেকটা বিষয় বোঝা যাবে। তারপরে যেটা আপনি বাইর করছেন, এগুলো এমনি পড়লে এগুলোর মধ্যে সুন্দর করে লেখা আছে, আপনারা পড়লে প্রত্যেকে দেখে যাবেন জিনিসটা। উপাসক, এটা গ্রুপে পাঠাচ্ছেন তো না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গ্রুপ থেকে আমরা সবাই দেখে নেব আবার, এবং কালকে আবার পুরোটা বুঝাই দেব। উপরেরটাও তার মানে উপরেরটাও আপনারা বুঝেন নাই তাইলে। এই উপরেরটা ছিল যে কি? পঞ্চমত। এটাও তাহলে কমপ্লিট হয় নাই অমিতা বড়ুয়া? ঠিক আছে, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।